সে অনেক বছর আগের কথা। আজকের ভিয়েতনাম তখন ফ্রান্সের অধীনে, সাথে লাওস এবং কম্বোডিয়াও। এই পুরো জায়গাটিকে তখন বলা হতো ফ্রেঞ্চ ইন্দোচায়না। বিশাল এলাকা, ফ্রান্সের শক্ত ঘাঁটি। এমন সময় ইন্দোচায়নার উত্তরে এক গ্রামে জন্ম নিলেন অদ্ভুত এক ব্যক্তি। চিকন শরীর, মুখে একগুচ্ছ দাড়ি আর পাতলা চুল। নাম নুয়েন সিং কাং। যদিও সারা দুনিয়া এই মানুষটিকে চিনে অন্য নামে, হো চি মিন, ভিয়েতনামের জাতির পিতা। তখন ভিয়েতনামে অল্প অল্প স্বাধীনতা আন্দোলন দানা বাঁধছে। হো চি মিনের বয়স যখন 21, তখন তিনি দুনিয়া ঘোরা শুরু করলেন। প্রথমে গেলেন ইউরোপে। সেখানে গিয়ে জানলেন, দেখলেন কিভাবে কলোনিয়াল পাওয়ারগুলো আফ্রিকা কিংবা এশিয়ার মতো জায়গাকে শাসন করছে, শোষণ করছে। হো চি মিন আস্তে আস্তে অ্যান্টি কলোনিয়াল হওয়া শুরু করলেন। এই পরিবর্তনে আরও হাওয়া লাগালো কমিউনিজম। আপনারা জানেন, বিংশ শতকের শুরুতে ইউরোপ জুড়ে কিন্তু মার্কস ও লেনিনের কমিউনিজম এবং সোশ্যালিজমের জনপ্রিয়তা তুঙ্গে। হো চি মিনও ধীরে ধীরে কমিউনিজমের দিকে আকৃষ্ট হলেন আর ভাবতে লাগলেন কীভাবে ভিয়েতনামকে স্বাধীন করা যায়। তবে তখন ফ্রান্সের চেয়েও বড় একটা শক্তি উঁকি মারছিল ভিয়েতনামের উঠানে, যারা আস্তে আস্তে পুরো পূর্ব এশিয়াটাই দখল নিচ্ছিল, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ছিল অদম্য। একে একে কোরিয়া, মাঞ্চুরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া সবই তখন জাপানের কবজায়। সুতরাং ভিয়েতনামও জাপানের পাল্লায় পড়ল। 1940 সালে জাপান ফরাসিদের তাড়িয়ে ভিয়েতনাম দখল করে নেয়। জাপানের মতো এশিয়ার দেশের হাতে ইউরোপীয় শক্তি ফ্রান্সের পরাজয়। ভিয়েতনামিসরা এই পরাজয়টা খুব গুরুত্বের সাথে নিল। আস্তে আস্তে সাহস বাড়তে লাগলো তাদের। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষটা জাপানের জন্য সুখকর হয়নি। 1945 সালের 2 সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। ফলে ইন্দোচায়না থেকে জাপানের অধিকার চলে যায়। ফ্রান্স আবার ফিরে আসলো ইন্দোচায়নায়, অর্থাৎ ভিয়েতনাম এখন আবার ফ্রান্সের অধীনে। যেই লাউ সেই কদু। তবে ঠিক এই সময় একটা দুর্দান্ত ঘটনা ঘটল। আপনারা সকলেই জানেন যে হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। 1941 সালে তিনি গঠন করলেন ভিয়েতমিন। ভিয়েতমিন একই সাথে কমিউনিজমের পথে চলবে, আবার ভিয়েতনামের স্বাধীনতার জন্য লড়াই করবে। ভিয়েতনাম যখন জাপানের নিয়ন্ত্রণে ছিল, তখন ভিয়েতমিন জাপানি সেনাদের বিরুদ্ধেও লড়াই করেছে। যাই হোক, আমি ইতিমধ্যে বলেছি যে 1945 সালের 2 সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করল এবং ঠিক একই দিনে হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করলেন। এই নতুন দেশের নাম আজ থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম। আমরা আর ফ্রান্স বা জাপান কার অধীনে থাকব না, আমরা এখন থেকে স্বাধীন। তবে সত্য কথা হলো, দুনিয়া কখনোই এত সোজা পথে চলে না। ফ্রান্স তাদের এই মূল্যবান কলোনি ছাড়তে রাজি হবে না, জানা কথা। কিছুদিন হো চি মিনের সাথে ফ্রান্স সরকারের কথাবার্তা চলল, কিন্তু দুপক্ষই অনড়। ফ্রান্সও পুরোপুরি যাবে না, হো চি মিনও ফ্রান্সকে না তেড়িয়ে শান্ত হবেন না। সুতরাং কিছুদিন কথাবার্তা চলার পর যখন কোনো সুরাহা হলো না, দুপক্ষই হাতে তুলে নিল অস্ত্র। শুরু হলো ফার্স্ট ইন্দোচায়না ওয়ার। দেখুন, ফ্রান্স হলো অনেক শক্তিশালী একটা দেশ। তাদের ফায়ার পাওয়ার অনেক বেশি, সৈন্যরাও প্রশিক্ষিত। সে তুলনায় ভিয়েতমিনের গেরিলারা কিছুই না। কিন্তু ভিয়েতমিনের কাছে দুটো শক্তিশালী অস্ত্র ছিল। প্রথমটি হলো গেরিলা লড়াই। ভিয়েতনামকে বলা হয় জাঙ্গল কান্ট্রি, মানে পুরো দেশটাই যেন ঘন বনে ঢাকা। বিশেষ করে লাওস ও কম্বোডিয়ার সাথে যেখানে ভিয়েতনামের বর্ডার আছে, সেখানে ঘন জঙ্গল, এমনকি সূর্যের আলোও পৌঁছায় না। তো ভিয়েতমিনের যোদ্ধারা এই বন জঙ্গল পাহাড় নদী বেশ ভালোই চিনত। হুটহাট এসেই ফরাসি সেনাদের ওপর আক্রমণ করে সটকে পড়ত তারা। অতর্কিত আক্রমণ, যাকে গেরিলা লড়াই বলে। মুখোমুখি যুদ্ধ করত না, ফলে তাদের সরাসরি হারানো কঠিন ছিল। দ্বিতীয় অস্ত্র হলো চীন এবং সোভিয়েত ইউনিয়ন। প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু হয় 1946 সালে। অপরদিকে চীনে কমিউনিস্ট বিপ্লব হয় 1949 সালে। অর্থাৎ চীন এখন কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের দখলে। এক কমিউনিস্ট দেশ আরেক কমিউনিস্ট দেশকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। ফলে চীন ভিয়েতনামের সাহায্যে এগিয়ে এলো। একই সাথে এগিয়ে এলো সোভিয়েত ইউনিয়ন। এই দুই সুবিশাল শক্তিশালী দেশের সাহায্যে হো চি মিন যুদ্ধ চালিয়ে গেলেন। প্রায় 8 বছর চলেছিল প্রথম ইন্দোচীন যুদ্ধ। আস্তে আস্তে পিছু হটছিল ফ্রান্স। তবে তাদের সবচেয়ে বড় বিপর্যয় তখনও বাকি ছিল।
সাল 1954। লাওসের বর্ডারের কাছে ফ্রান্সের একটা মিলিটারি বেস ছিল, নাম দিয়েন বিয়েন ফু। অনেক বড় মিলিটারি বেস। তো ভিয়েত মিনের জেনারেল ভো গুয়েন জিয়াপ একদিন দিয়েন বিয়েন ফু ঘিরে ফেললেন। ভো গুয়েন জিয়াপকে ভো গুয়েন জিয়াপকে বলা হয় রেড নেপোলিয়ন। তিনি ছিলেন ইতিহাসের শিক্ষক। সেখান থেকেই হোচিমিনের হাত ধরে যোগ দিলেন ভিয়েত মিনে। দিয়েন বিয়েন ফুর চারপাশ জুড়ে ছিল পাহাড়, কিন্তু জিয়াপ দমে যাওয়ার লোক ছিলেন না। তিনি করলেন কি, ভারী ভারী অস্ত্র এই পাহাড় টপকিয়েই নিয়ে আসলেন। তারপর শুরু করলেন অবরোধ। ভেতরে ফ্রান্স, বাইরে ভিয়েত মিন। এভাবে টানা 57 দিন যুদ্ধ চলেছিল। অবশেষে 1954 সালের 7 মে ফ্রেঞ্চ কমান্ডার হেনরি নাভার ভো গুয়েন জিয়াপের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করে ফ্রান্সের প্রায় 11,000 সৈন্য। দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ ফ্রান্সের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। দেখুন অবস্থা, ফ্রান্সের মতো একটা সুপার পাওয়ার ভিয়েতনামের কাছে হেরে বসল। প্রথম ইন্দোচীন যুদ্ধে পরাজয় ঘটল ফ্রান্সের। ফ্রান্স সরকার এবং হোচিমিন আলোচনার টেবিলে বসলেন জেনেভায়। সেই বৈঠকের নাম জেনেভা অ্যাকর্ডস। জেনেভা অ্যাকর্ডস অনুযায়ী ভিয়েতনামকে স্বাধীনতা দেওয়া হলো। একই সাথে লাওস এবং কম্বোডিয়াও স্বাধীনতা পায়। অর্থাৎ পুরো ইন্দোচীনে আর ফ্রান্সের ক্ষমতা থাকল না। তবে ভিয়েতনাম একটি একক দেশ হিসেবে স্বাধীনতা পায়নি। তাকে দুটো ভাগে ভাগ করে ফেলা হলো 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর। উত্তরের অংশটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম, এর প্রধান হোচিমিন, রাজধানী হ্যানয়। আর দক্ষিণের অংশটি স্টেট অফ ভিয়েতনাম, এর প্রধান বাওদাই, রাজধানী সাইগন। যদিও 1955 সালে বাওদাইকে সরিয়ে ক্ষমতায় আসেন নো দিন দিয়েম, এক ভয়ঙ্কর এক নায়ক। তার কথা একটু পরেই বলছি। মজার ব্যাপার হলো 1956 সালে ভিয়েতনামে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, যে নির্বাচনে নির্ধারিত হবে দেশ দুটি একত্রিত হবে কি হবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচন আটকে দিল। আপনারা নিশ্চয়ই এবার প্রশ্ন করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোথা থেকে এলো? আসলে তখন বিশ্বজুড়ে চলছে শীতল যুদ্ধ। এক পাশে ক্যাপিটালিস্ট আমেরিকা ও পশ্চিমারা, অপর পাশে সোভিয়েত ইউনিয়ন ও চীনের মতো কমিউনিস্ট দেশগুলো। ভয়াবহ অবস্থা। আমেরিকা তখন যে কোনো প্রকারে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিজমের উত্থান ঠেকাতে ব্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ডোমিনো থিওরিতে বিশ্বাস করত। ডোমিনো থিওরি কি? এই থিওরি বলে যে যদি একটা দেশে কমিউনিস্ট সরকার আসে, তাহলে প্রতিবেশী দেশগুলোতেও কমিউনিজম চলে আসবে। একের পর এক দেশ কমিউনিজমের হাতে পতিত হবে। এই ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে থাবা বসালো। তাদের মধ্যে নির্বাচন হলে দুই ভিয়েতনাম একত্রিত হবে, আর পুরো ভিয়েতনামে বসবে কমিউনিস্ট সরকার। এরপর লাওস, কম্বোডিয়া, মায়ানমার, থাইল্যান্ড পরপর সবাই কমিউনিস্ট হয়ে যাবে। এটা তো হতে দেয়া যাবে না। ফলে দক্ষিণ ভিয়েতনাম আলাদা রয়ে গেল। আমেরিকা সেখানকার নো দিন দায়েম সরকারকে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দিতে লাগলো। তবে আমি আগেই বলেছি যে নো দিন দায়েম খুব ভয়ঙ্কর একজন স্বৈরশাসক ছিলেন। বিশেষ করে ভিয়েতনামিজ বৌদ্ধদের উপর তার অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এর মাঝেই 1963 সালে রাজধানী সাইগনে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বৌদ্ধ নির্যাতনের প্রতিবাদে ভিক্ষু থি কোয়াং ডাক নিজ গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করলেন, একদম ব্যস্ত রাস্তার মাঝেই। ম্যালকম ব্রাউন নামের একজন ফটোগ্রাফার এই ঘটনার ছবি তুলেছিলেন। সেই ছবি ছড়িয়ে পড়ল সারা বিশ্ব জুড়ে। এতটাই মর্মান্তিক ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি পর্যন্ত মন্তব্য করতে বাধ্য হন। চারপাশে নো দিন দায়েমের বিরুদ্ধে সমালোচনা এবং বিদ্রোহ শুরু হয়। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে 1963 সালে দক্ষিণ ভিয়েতনামের সেনারা কু করে দায়েমকে নামিয়ে ফেলেন। পরে তাকে হত্যা করা হয়। যাই হোক, দক্ষিণ ভিয়েতনামে যখন এই রাজনৈতিক অস্থিরতা, তখন উত্তর ভিয়েতনামে বসে দুঃখে রাগে ফুঁসছিলেন হো চি মিন। তার স্বপ্নের ভিয়েতনাম আজ দু টুকরোয় বিভক্ত। এর জন্য দায়ীকে আপনারা সকলেই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং দক্ষিণ ভিয়েতনামের তাবেদার সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভেতরে ভেতরে প্রস্তুত হতে লাগলো উত্তর ভিয়েতনাম। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন দুই ভিয়েতনাম একত্রিত হবেই, অবশ্যই হবে। জন্ম নিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, যদিও সবাই এই সংগঠনকে চিনে অন্য নামে। মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাস আর সারা বিশ্বের বিস্ময়, ভিয়েত কং।